ফিরে এলাম বিরতির পর। হাওড়ার লিলুয়ার পটুয়াপাড়ায় বচসার জেরে খুন, গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি রক্তাক্ত ছুরি। বন্ধুর হাতে খুন আরেক বন্ধু। তৃতীয় ব্যক্তি হিসেবে ঝগড়া থামাতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া লিলুয়ার পটুয়াপাড়ায়। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ওই সময় ক্লাবে গণেশ পুজোর খাওয়া দাওয়া চলছিল। উপস্থিত ছিলেন গোটা এলাকার মানুষজন। সেখানেই অমিত রায়চৌধুরী নামের এক যুবকের সঙ্গে অন্য একজনের বাকবিতণ্ডা শুরু হয়। বন্ধু হিসেবে সেখানে মীমাংসা করতে যাওয়াই কাল হলো। উত্তপ্ত ওই পরিস্থিতিতে ঝগড়া থামাতে যায় ২৬ বছরের সৌভিক দত্ত ওরফে সোনু। স্থানীয় বাসিন্দাদের কথায় উদীয়মান ফুটবলার হিসেবে নাম ছিল তার। প্রত্যক্ষদর্শীদের কথায় যার সঙ্গে অমিতের ঝামেলা চলছিল, রাগের মাথায় তাকে ছেড়ে পকেট থেকে ছুরি বার করে হঠাৎই সৌভিককে আক্রমণ করে সে। ধারালো ওই ছুরি দিয়ে গলায় ও বুকে এলো পাথারি কোপ বসায় সোনু। প্রচন্ড রক্তপাত শুরু হলে ভয় পেয়ে যান উপস্থিত মানুষজন। সঙ্গে সঙ্গেই সোনুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার পর অমিত পালাতে গেলে স্থানীয় বাসিন্দারাই তাকে ধরে ফেলেন এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে আরও দুজনকে। সৌভিকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের কারণ ঠিক কি তা নিয়ে এখনো কিছু জানা যায়নি। তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। আর এই ঘটনা ঘিরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সৌভিকের মতো প্রতিভাবান ফুটবলারের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ লিলুয়ার পটুয়াপাড়া। অমিতের কঠিনতম শাস্তির দাবি জানিয়েছেন সৌভিকের পরিবার। হাই নিউজ নেটওয়ার্ক। মাসের শেষে শহীদ ক্ষুদিরাম থেকে টলিগঞ্জ পর্যন্ত মেট্রো অনেকক্ষণ বন্ধ থাকবে জানালো কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণের কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। সামনে রোববার ৩১ অগস্ট মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা দীর্ঘক্ষণ বন্ধ থাকবে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ওই দিন দুপুর পর্যন্ত এই পথে কোনো ট্রেন চলবে না। তবে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। রবিবার স্কুল, কলেজ এবং অধিকাংশ অফিস বন্ধ থাকলেও ওই দিন রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস মেন্স পরীক্ষা। ফলে অনেক পরীক্ষার্থী সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা। পাশাপাশি পুজোর কেনাকাটার পরিকল্পনা থাকা যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হবে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শহীদ ক্ষুদিরাম স্টেশনে একটি নতুন টার্ন আউট বসানোর কাজের জন্যই এই ব্যবস্থা। শনিবার ৩০ অগস্ট রাত ১১টা থেকে রবিবার ৩১ অগস্ট বিকেল ৩টে পর্যন্ত ওই রুটে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে রবিবার বিকেল ৪টে থেকে ফের ট্রেন চলাচল শুরু হবে। অন্যদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ পর্যন্ত ওই দিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণত রবিবার সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও ৩১ অগস্ট তা শুরু হবে সকাল ৮টা থেকেই। মূলত পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণের কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রান্তিক স্টেশন এখনও শহীদ ক্ষুদিরাম। ট্রেনের লাইনের পরিবর্তনের সমস্যা থাকায় শহীদ ক্ষুদিরাম স্টেশনে আসা ট্রেনগুলি আবারও দক্ষিণেশ্বরগামী হয়ে ফিরে যাচ্ছে। এতে একই লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি বেড়ে যাচ্ছে। সোমবার থেকেই ব্লু লাইনে কিছু ট্রেন টালিগঞ্জ পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে। ব্রিজি, নাকতলা, গড়িয়াবাজার, বাসগ্রনি থেকে হাওড়া অথবা শিয়ালদা যাওয়ার পথেই এই প্রভাব পড়ছে। ট্রেনের নির্দিষ্ট সূচি প্রকাশ্যে না আসায় যাত্রীদের জন্য বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে এক গুচ্ছ কর্মসূচি রয়েছে তার। সঙ্গে জানা যাচ্ছে দেখা করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহেই জাপানে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। দেখা করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। উল্লেখ্য, ভারত এবং জাপান দুজনেই কোয়াডের সদস্য। আমেরিকার সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কি কোয়াড নিয়ে অগ্রসর হবে দুই দেশ, থাকছে প্রশ্ন। জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ জানিয়েছেন, কেবল দ্বিপাক্ষিক বিষয় নয়, দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে আসবে কোয়াডের মতো ইস্যুও।
মোদীর সফরে ঠিক আগেই সিবি বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুজন রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হচ্ছে, সেটাও বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে। এহেন অবস্থা থেকে ভবিষ্যতে কি হতে পারে সেই নিয়ে আলোচনা হবে। অবশ্যই আলোচনা হবে কোয়াড নিয়েও। তবে আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে ওয়াশিংটনের সঙ্গে হাত মিলিয়ে ভারত কোয়াডে কতটা আগ্রহী হবে সেই নিয়ে প্রশ্ন থাকছে। অন্যদিকে মার্কিন শুল্ক যুদ্ধের আবহে মূলত বস্ত্র এবং রত্ন রফতানির জন্যই বিকল্প বাজারের খোঁজ করছে ভারতের বাণিজ্য মন্ত্রক। নতুন বাজারের সন্ধানে অন্তত 40টি দেশে নিজেদের পণ্যের ভান্ডার তুলে ধরতে চলেছে বাণিজ্য মন্ত্রক। সেই তালিকায় রয়েছে ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, নেদারল্যান্ডসের মতো দেশগুলি। ফলে মোদির এই সফরে ভারত জাপানের বেশ কিছু বাণিজ্যিক চুক্তির সই হতে পারে। এছাড়াও দুই দেশের বাণিজ্যের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হতে পারে মোদির এই সফরে। সফরের প্রথম দিনেই জাপানের শিল্পপতিদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। তারপর জাপানের বিশিষ্ট জনেদের সঙ্গে সাক্ষাৎ। বেলার দিকে জেন বৌদ্ধ মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় 2:30 থেকে ভারত জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। জাপান সফর শেষ করেই চীনে পা রাখবেন মোদি। সেখানে এসসিও সামিটের ফাঁকে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে ভোটের জন্য প্রাক নির্বাচনী পরিকল্পনা প্রকাশ করে ফেলল সে দেশের নির্বাচন কমিশন। তবে ভোটের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। বাংলাদেশে ভোটের জন্য প্রাক নির্বাচনী পরিকল্পনা প্রকাশ করে ফেলল সে দেশের নির্বাচন কমিশন। তবে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে। একই আভাস দিয়েছে নির্বাচন কমিশনও। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন ভোটের তালিকার প্রায় 2 মাস আগে তফসিল প্রকাশ করা হবে। বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, নির্বাচন কমিশন জানিয়েছে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়া হবে। বৃহস্পতিবার কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রাক নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন, সংসদীয় আসনগুলির সীমানা পুনর্বিন্যাস সহ বিভিন্ন কাজের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে দ্বিতীয় ধাপে সাপ্লিমেন্টারি খসড়া ভোটের তালিকা প্রকাশ করছে কমিশন। আগামী 31 আগস্টের মধ্যে তা চূড়ান্ত করা হবে। এর পাশাপাশি 31 আগস্টের পর একটি খসড়া তালিকার পরে আগামী 30 নভেম্বর চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করা হবে। সংসদীয় আসনে সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনের সংশোধন সহ অন্য আইনবিধিগুলিও 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করছে কমিশন। রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন এবং চূড়ান্ত বিজ্ঞপ্তিও সেপ্টেম্বরের মধ্যে সেরে ফেলতে চাইছে তারা। গত 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনুস জানিয়েছিলেন আগামী বছর রমজান শুরুর আগেই ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয় সংসদ নির্বাচন করতে চান। তারপরে ইউনুস চিঠি পাঠান কমিশনকে। তার চিঠি পাওয়ার পর থেকেই ভোটের তালিকা সংশোধন ও সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করে কমিশন। বুধবার ঢাকার নির্বাচন কমিশন দফতরের বৈঠক বসেছিল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারের সঙ্গে। বৈঠক শেষে কমিশন জানায় কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে, অনুমোদন মিলেও গিয়েছে। পরবর্তী সময়ে কমিশনারের সিনিয়র সচিব আখতার জানান জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশে আর দেরি হবে না, হয়তো বৃহস্পতিবারই তা প্রকাশ করা সম্ভব হতে পারে। তার ওই মন্তব্যের পরে অনুমান করা হচ্ছিল যে কোনো সময় নির্বাচনের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। তবে বৃহস্পতিবার নির্বাচনী নির্ঘণ্ট নয়, প্রাক নির্বাচন পরিকল্পনা ঘোষণা করল কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছে আবহাওয়ার খবরে। নিম্নচাপের পর নিম্নচাপের জেরবার দক্ষিণবঙ্গ। ভাদ্র মাস শুরু হয়ে গেলেও বৃষ্টিতে বিরাম নেই। আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। নিম্নচাপের পর নিম্নচাপে জেরবা দক্ষিণবঙ্গ। ভাদ্র মাস শুরু হয়ে গেলেও বৃষ্টিতে বিরাম নেই। আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওড়িশা উপকূল ঘেঁষা বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপটি ছিল তা শক্তি হারিয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান ছত্তিশগড়ের উপরে। এই নিম্নচাপ অঞ্চলের সংলগ্ন একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরে। নিম্নচাপ অঞ্চলে সরাসরি কোনো প্রভাব পড়ছে না পশ্চিমবঙ্গে, তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, ফলে বাংলায় এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। শনিবার এবং রবিবার বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনায়। এছাড়া মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে শুধু শনিবারের জন্য এবং পূর্ব মেদিনীপুরে শুধু রবিবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে আপাতত আর কোথাও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ওই এলাকায় সমুদ্র উত্তাল, তাই মৎস্যজীবীদের শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেখানে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে শুক্র এবং শনিবার এবং কোচবিহারে শুধু শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আরও 2-3 দিন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।